হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসিন। এই ভিডিওটা ইউএস হায়ার স্টাডি নিয়ে। সো আমি অনেকদিন থেকে ভাবতেছি যে একটা ভিডিও করবো ইউএস হায়ার স্টাডি নিয়ে। সো ফাইনালি ভিডিওটা করতেছি অনেকদিন পর। তো আপনি ভাবতেছেন যে আপনি ইউএসএতে স্টাডি করতে যাবেন আন্ডার গ্র্যাজুয়েশনে, কিন্তু প্রপার কোনো ভিডিও পাচ্ছেন না যে কিভাবে গাইডলাইন পাবেন বা এইসব রিলেটেড বিষয়ে জ্ঞান পাবেন। তো এই ভিডিওতে আমি মূলত ফোকাস করবো আন্ডার গ্র্যাজুয়েশনে যারা স্টাডি করতে যেতে চান ইউএসএতে, এবং ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো যে প্রসেসগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে আপনাদেরকে আগাইতে হবে। সো ওভারঅল আমি আমার যতটুকু জ্ঞান আছে ওই অনুযায়ী আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। সো সিম্পল ভাষায় এটা এত টেকনিক্যাল ভিডিও না। সো চিল মাইন্ডে দেখেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওতে যেসব কিছুই দেখতেছেন সবকিছু যে 100% সত্যি হবে ব্যাপারটা এমন না। অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আমি আমার ভিত্তিতে আমি ২০২৩ সালে এটা নিয়ে অনেক গবেষণা করেছি। ইটস অলমোস্ট 3 ইয়ার্স অ্যাগো। সো আপনি আপনি একটা কাজ করবেন, এটা মাস্ট আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে রিসার্চ করা। আপনার নিজের দায়িত্ব হচ্ছে রিসার্চ করা, বিভিন্ন বিষয় জানা। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমার যে জ্ঞান আছে বা আমার যে আইডিয়া আছে সেটার মানে প্রেক্ষিতে আমি আপনাকে কিছু আইডিয়া, গাইডলাইন দিতে পারবো, টিপস দিতে পারবো। কিন্তু মেইন কাজ কিন্তু আপনার। সো আপনাকে রিসার্চ করতেই হবে। এখান থেকে কিছু চেঞ্জ হলেও সেটা আপনারই দায়িত্ব রিসার্চ করে বের করা। আমার যে জার্নি আমি ওই ব্যাপারে একটু বলবো। ওভারঅল বিষয়গুলো নিয়ে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আরকি। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমরা ইউএস হায়ার স্টাডি নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে ফোকাস করবো আন্ডার গ্র্যাজুয়েশনে যারা যেতে চায় তাদের জন্য। আমি এই ভিডিওতে মূলত ৪ টা বিষয় একটা ওভারভিউ করব। তবে আমার মূলত আরো ৩ টা ভিডিও আসবে। একটা হচ্ছে আইএলটিএস নিয়ে, একটা হচ্ছে এসএটি নিয়ে, আরেকটা হচ্ছে ওভারঅল অ্যাপ্লিকেশন নিয়ে। ভিসা ইন্টারভিউতে আমি দাঁড়াই নাই কখনো। সো আমি ওই ব্যাপারে এত কিছু জানি না। তবে আমি যদি যাই জানি না আপনাদেরকে হালকা টিপস দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটা বেসিক্যালি সবকিছুরই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর অন্য ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি চাই না যে আপনারা আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিও দেখেন, আমি সেটা সাজেস্টও করব না। আপনারা চাইলে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিব। ওই প্লেলিস্টটা হচ্ছে সেভ করে রাখতে পারেন। ওই প্লেলিস্টে আসলে আমি আপনাদেরকে আপডেট করে দিব যে এই ভিডিওটা ইউএস হায়ার স্টাডিজ রিলেটেড। আর অন্যান্য ভিডিও বেসিক্যালি আমার র‍্যান্ডম ভিডিও, আমি বিভিন্ন বিষয় কথা বলে থাকি সেটা রিলেটেড আরকি। সো ওই বিষয়ে আমি বলব না, যে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন এই ভিডিওটা, তাহলেই হবে। আর যদি ফেসবুকে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। অন্যান্য বিষয় না জানতে পারলেও আমি বিভিন্ন ইউএস রিলেটেড ইয়ে নিয়ে আমার সাথে কোয়েরি করতে পারবেন। কোনো কিছু না বুঝলে প্রথমত চেষ্টা করবেন যে এই বিষয়ে আপনি বুঝেন কিনা। এই বিষয়ে আপনি রিসার্চ করেন। তারপর কোনো কিছু যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। এবং আমি চেষ্টা করব যে আমিও রিসার্চ করে অথবা আমার যতটুকু জ্ঞান আছে সেটার ভিত্তিতে আমি আপনাদেরকে একটা রেসপন্স করার জন্য। তাও আমি একটা ডিসক্লেইমার দিয়ে রাখি। সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি ইউএস হায়ার স্টাডিজ নিয়ে কথা বলব এবং এই ভিডিওটা কিছু লম্বা হইতে পারে। তবুও যারা জানতে চান তারা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনার ছোট ভাই, আপনার ছোট বোন যারা ইউএসএ স্টাডি করতে চায় বা যারা এ নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে আপনারা ভিডিওটা পাঠাইতে পারেন। আর হচ্ছে যে আপনারা যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকেন তাহলে অনেকেই আমার এই ভিডিওতে যে ইনফরমেশন দিব সেটা অধিকাংশ আপনারা জেনে থাকবেন। কিন্তু আমার এই ভিডিওটা রিলেটেড হচ্ছে বা ফোকাসড হচ্ছে বা ডেডিকেটেড হচ্ছে যে মুফস্বলের যারা আছে আমার মতো, যারা ইউএসএ স্টাডি বা এইসব ব্যাপারে বা হায়ার স্টাডিজ ব্যাপারে এত কিছু জানে না তাদের প্রতি। তো আপনারা যদি এমন কেউ থাকে তাহলে তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ভিডিও আপনার একমাত্র সোর্স না ইনফরমেশনের। লেটস বি ভেরি ক্লিয়ার উইথ দ্যাট। আপনাকে নিজে রিসার্চ করতে হবে। কোনো ভুল ইনফরমেশন থাকলে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটা একমাত্র ইনফরমেশন না। হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বাট আপনাকে রিসার্চ করে ব্যাপারগুলো জানতে হবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমাকে। মূলত এই ভিডিও কাদের জন্য? এই ভিডিও তাদের জন্য, প্রথমত যারা বাংলা মিডিয়ামে পড়ে অথবা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে না, তারা অধিকাংশ সময় সবকিছু জানে। এই ভিডিও মূলত হচ্ছে ক্লাস 9, 10, 11 এ যারা পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে তাদের জন্য। অথবা যারা এর থেকে ছোট আছে তারা যদি জানতে চায় ইউএসএ স্টাডির ব্যাপারে বা ইন্টারেস্টেড থাকে, তারাও অনেক কিছু জানতে পারবে। অনেক কিছু ব্যাপারে আগে থেকেই তাদের একটা জ্ঞান থাকবে। আর যারা এর থেকে বড়, ইন্টার পাস করে ফেলেছে অথবা গ্যাপ ইয়ার আছে, তারাও এই ভিডিও দেখতে পারে। তাদের কিছু আইডিয়া অবশ্যই হবে, কোনো না কোনোভাবে হেল্প হবে। তবে ওভারঅল আমি বলে রাখি যে এই ভিডিও মূলত সবার জন্যই। যারা ইউএস স্টাডি নিয়ে একটু ইন্টারেস্টেড তারা মূলত সবকিছুর ব্যাপারেই, কিছু হায়ার স্টাডিজের ব্যাপারে কিছু না কিছু তো অবশ্যই জানতে পারবে। বা আপনারা যদি আমার জার্নি বা আমার টিপস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিও দেখতে পারেন। তো এই ভিডিও আমি কেন করতেছি সেটা পিছনে একটা উদ্দেশ্য আছে অবশ্যই। আর সেটা একটা মহৎ উদ্দেশ্য, যে আমার যে ইনফরমেশন আমার কাছে আছে, আমি চাই যেন ওই ইনফরমেশন, ওই গাইডলাইন যেন আমি আপনাদেরকে দিতে পারি, যার মাধ্যমে হয়তোবা একজনেরও যদি একটা ইনফরমেশন দিয়ে হেল্প হয় সেটাও আমার সার্থকতা বলতে পারেন। তবে এই ভিডিও কোনো মোটিভেশনাল ভিডিও না। আপনি চাইলে আপনার ছোট ভাই, ছোট বোন যারা ইউএসএ স্টাডি করতে আগ্রহী তাদেরকে এই ভিডিও পাঠাতে পারেন। এবং আমি আগেই বলে রাখি যে এই ভিডিও কোনো হচ্ছে আমি কোর্স বিক্রি করব না। আমার কোনো কোর্স নাই। ইটস টোটালি ফ্রি। আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব, আমার গাইডলাইনস কিছু দিব। আপনাদের হেল্প হলে হলো, অথবা আপনি যদি সেই ইনফরমেশন, সেই গাইডলাইন আগে থেকে জেনে থাকেন তাহলে তো অবশ্যই ভালো, আপনি অনেক আগায় আছেন। বাট অনেকেই জানে না।
আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন হচ্ছে আমি ২০২৩ সালে আমি এসএটি দিয়েছিলাম। এসএটি তখন বেসিক্যালি আমি অনেকগুলো গ্রুপে ইয়া জয়েন হই। অনেকগুলো গ্রুপে জয়েন হই, Facebook গ্রুপে এবং অনেক কি বলে Discord সার্ভার এসবে জয়েন হই। তখন আমি দেখতে পাই যে আমরা যারা মফস্বলে, আমি সাধারণত নোয়াখালীর। তো আমরা যারা বাংলা মিডিয়াম থেকে সাধারণ একটা স্কুলে পড়াশোনা করেছি, তারা বেসিক্যালি কত পিছায়া আছি। ইংলিশ মিডিয়ামের ছাত্ররা আমাদের থেকে অনেক গুণ আগায়া। যেটা আমি এসএটি পরীক্ষা দিয়ে আমি হচ্ছে আ পরীক্ষায় বসার পর অ্যাপ্লিকেশন শুরু করার সময় যে ইনফরমেশন গুলা তখন জানছি আমি, সেই ইনফরমেশন গুলো ইংলিশ মিডিয়ামের বা ঢাকার ছেলেমেয়েরা সেটা 9-10 থেকে জানে। এটার একটা কারণও আছে। কারণ ইংলিশ মিডিয়ামে যারা সাধারণত পড়াশোনা করে তাদের অনেক বড় ভাই থেকে তারা গাইডলাইন পেয়ে থাকে। তারা দেখে যে তাদের ২ ব্যাচ সিনিয়র একজন ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইউএসএ তে পড়তে গেছে। তারা দেখে যে তাদের ১ ব্যাচ সিনিয়র একটা ভাই হচ্ছে ইউএসএ তে ভালো স্কলারশিপ নিয়ে পড়তে গেছে। কিন্তু আমাদের মফস্বল শহরে বা আমাদের যেসব স্কুল হচ্ছে এত ভালো না, ওইসব স্কুল বা কলেজ থেকে যারা পাস আউট করে তাদের অধিকাংশ আমেরিকা যায় ঠিক আছে। কিন্তু তারা যে একটা ভালো স্কলারশিপ নিয়ে, আমি তাদেরকে মোটেও ডিমিন করতেছি না। কিন্তু তারা যে একটা ভালো স্কলারশিপ নিয়ে হচ্ছে আমেরিকাতে পড়তে যায়, ব্যাপারটা কিন্তু সত্য না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনা তাদের মেইন উদ্দেশ্যই থাকে না। তারা পড়াশোনা ছেড়ে মানে অধিকাংশ সময় তারা কাজে লিপ্ত হয়ে যায়, যার ফলে পড়াশোনাটা তাদের সেকেন্ডারি হয়ে যায়। আমি এটা চাই না। আমি চাই না যে আপনি প্রেশারে থাকেন, আপনি ইউএসএ তে পড়াশোনা করতে গেছেন কিন্তু পড়াশোনাই হচ্ছে না। বাকি সব টাকা কামাইতে পারতেছেন। সো আমি চাই না যে আপনি ওইদিকে আগান। আমি আপনাদেরকে কিভাবে স্কলারশিপ পাইতে হয় বা কিভাবে এইদিকে আগাইতে হবে, ভালো একটা প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় ইউএস স্টাডির জন্য আন্ডার গ্র্যাজুয়েশনে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নোয়াখালী থেকে বা মফস্বল শহর থেকে যারাই যায় তারা বেসিক্যালি এজেন্সির মাধ্যমে যায়। তারা এজেন্সিকে তাদের আইএলটিএস স্কোর দেখায়। এজেন্সি বলে যে, "তুমি 6 আইনা দাও, আমি তোমাকে আমেরিকা একটা ইউনিভার্সিটি অফার লেটার আইনা দিই।" বাট মোস্ট অফ দ্যা টাইম ওই অফার লেটার হচ্ছে হয় স্কলারশিপ থাকে। কিন্তু ওই স্কলারশিপটা বেসিক্যালি আমি আপনাদেরকে ব্রেকডাউন করতে গেলে অনেক বড় হবে। ওই স্কলারশিপটা মূলত আমি ওইটাকে কোনো প্রাধান্য দেই না। কারণ ওই স্কলারশিপ অ্যাকচুয়ালি আ ওই স্কলারশিপ বাদে যে টিউশন ফিটা থাকে সেটাই ওই কলেজের অথবা ওই ইউনিভার্সিটির টিউশন ফি। তারা মূলত কোনো স্কলারশিপ দেয় না। স্কলারশিপ আপনাকে সম্পূর্ণ হচ্ছে নিজের যোগ্যতায় একটা ভালো স্কোর এসএটিতে, একটা ভালো প্রোফাইল, একটা ভালো আ ইসিএ, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এসব দেখায়া, এসে দেখাইয়া আপনাকে স্কলারশিপ নিতে হবে। অধিকাংশ টাইমে হচ্ছে যে জাস্ট আইএলটিএস দিয়ে এজেন্সির কাছে যায়। মানে এজেন্সিগুলো হচ্ছে যে আপনাকে বলে যে, "ওকে ফাইন, এই কলেজ থেকে আপনাকে অফার লেটার এনে দেব।" দেন হচ্ছে যে আপনি চলে যান। সো পড়াশোনা এটার মেইন উদ্দেশ্য থাকে না অ্যাকচুয়ালি। তবে এই কারণে বললাম যে আমরা ওই গাইডলাইনগুলো পাই না। বাংলা মিডিয়ামের অথবা যারা মফস্বল শহরে আছে তারা ওই গাইডলাইনগুলো পায় না যে কিভাবে স্কলারশিপ অ্যাভেইল করতে হয়, কিভাবে স্কলারশিপের জন্য নিজের প্রোফাইল তৈরি করতে হয়, কি করতে হবে, আইএলটিএস কি গুরুত্বপূর্ণ নাকি এসএটি গুরুত্বপূর্ণ, কোনটার দিকে ফোকাস দিতে হবে আমাকে। তো ওইসব কোনো কিছুই কিন্তু তাদের আইডিয়া নাই। অন্যদিকে ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা অনেক বেশি, তাদের কালচারটাই এইভাবে তৈরি হয় যে তাদের বড় ভাই, তাদের আ আ সাথে যারা আছে তারা স্কলারশিপ নিয়ে ভালো, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে। সো আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছি। সো আমি চাই যে আমি আপনাদেরকে একটু আ এই ব্যাপারে গাইডলাইনস দিই। সো এটা সম্পূর্ণ গাইডলাইনস এর একটা ভিডিও। তো আমার দেখা গেছে যে আমি ভালো এসএটি স্কোর পেয়েও সবকিছু, মানে ভালো একটা এসএটি, ডিসেন্ট একটা এসএটি, ডিসেন্ট একটা আইএলটিএস স্কোর পেয়েও কিন্তু অনেকখানি পিছিয়ে গেছি। সো আপনারা বুঝতে পারতেছেন যে ইনফরমেশন আসলে কতটা গুরুত্বপূর্ণ। আপনাকে একটা পূর্ব প্রস্তুতি তো অবশ্যই নিতে হবে। আপনি যেকোনো স্টেপ নেওয়ার আগে আপনাকে ওই ব্যাপারে সম্পূর্ণ একটা আইডিয়া থাকতে হবে যে কি করতে হবে, কি না করতে হবে। সো এই ভিডিওটা মূলত এটার জন্যই। আপনারা চাইলে আপনারা আপনাদের পরিচিত ছোট ভাই-বোনদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং তাদেরকে এই ভিডিও বা এই প্লেলিস্ট দেখতে বলতে পারেন। সো আপনারা আস্ক করতে পারেন যে আমি কোন যোগ্যতা আপনাদেরকে ইনফরমেশন গুলো দিচ্ছি। দেখেন, প্রথমত ইনফরমেশনের আসলে তেমন কোনো যোগ্যতা থাকা লাগে না। আ আপনি যদি ভালো ইনফরমেশন দেন কাউকে, সো ইনফরমেশনটা যদি ভ্যালুয়েবল হয়, আপনার যদি হেল্প লাগে তাহলে সেটাই সার্থকতা ওই ইনফরমেশনের। তবুও আমি কিছু আমার দিককার কথা বলি। আমি হচ্ছে ২০২৩ সালে আইএলটিএস দিয়েছি, একটা ডিসেন্ট স্কোর, এত ভালোও না। 7.5 পেয়েছি। দেন এসএটি দিয়েছি। সেটাতে 1600 এর মধ্যে 1470 পাইছি। ওইটাও এত ভালো স্কোর না। বাট অনলি 2 মান্থের আমার প্রিপারেশন ছিল। সো এত ভালো প্রিপারেশন নিতে পারি নাই। অ্যান্ড দেন আমি টোটাল ২৪ টা আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছি। অ্যান্ড আপ টু আপনার টোটাল আমার স্কলারশিপ যদি ৪ বছর হিসাব করি তাহলে আমার আপ টু 1 করোড়ের মতো আমার, মানে ১ কোটি বাংলাদেশী টাকা, ১ কোটি টাকার মতো আমার স্কলারশিপ ছিল। সো অ্যান্ড এটার ব্যাপারে ইউএসএ সবকিছু নিজের কোনো এজেন্সির মাধ্যমে করি নাই আমি কোনো কিছুই। সো আমার কাছে মনে হয় যে I know what I'm talking about, ওকে। আমি জানি যে আমি কি ব্যাপারে কথা বলতেছি, কেন কথা বলতেছি। সো আমার একটা যোগ্যতা আছে অবশ্যই। আপনারা যদি ইনফরমেশন গুলো আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করতে পারেন। বাট
এই ভিডিওটা মূলত আমার ইনফরমেশন শেয়ার করার জন্যই। আর অবশ্যই আমি চাই যেন আপনারা এর চেয়ে দ্বিগুণ স্কলারশিপ পান এবং আমি মনে করি যে ইনফরমেশনগুলা আমার না থাকার কারণে আমি হাফ স্কলারশিপ পাইছি, ৳১,০০,০০,০০০ স্কলারশিপ পাইছি। সেটা যদি আমি আপনাদেরকে দিই, আপনারা যদি সেটা ভালোভাবে ফলো করতে পারেন বা ভালোভাবে কাজে লাগাইতে পারেন, সব ইনফরমেশন আপনি শুধু ইনফরমেশন আমার থেকে নিবেন না, অনেক মানুষ থেকে নিবেন। যদি এই আপনার হায়ার স্টাডি করতে চান, ইউএসএ হায়ার স্টাডি। সো আমি মনে করি যে আরো আপনারা দ্বিগুণ স্কলারশিপ পাবেন। ৳২,০০,০০,০০০ স্কলারশিপ পাবেন। ফুল ফ্রি স্কলারশিপ পাইতে পারেন আপনারা। সো আমি এটাই বলতেছি যে আমি বিশ্বাস করি যেন ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগে। সো অনেকে এখন ভাবতে পারেন যে আমি বাংলাদেশে বসে আছি কেন? আমার IELTS এ ডিসেন্ট স্কোর আছে, ACT-তে ডিসেন্ট স্কোর আছে। ২৪ টা ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসছে, পাবলিক প্রাইভেট ২ টা মিলায়া। দেন হচ্ছে আপ টু ৳১,০০,০০,০০০ স্কলারশিপ আমি পাইছি। তাহলে আমি বাংলাদেশে বসে আছি কেন? দেখেন এটার অনেক পার্সোনাল কারণও আছে, ফ্যামিলিগত কারণও আছে। প্রথমত আমি বলব যে আমি যে 50% স্কলারশিপ পাইছি ওইটা মোটেও আমার মন মতো ছিল না। আমি আরো বেশি স্কলারশিপ পাইতে চাইছিলাম। বাট আনফরচুনেটলি যেটা দেখা গেছে যে আমি 100% স্কলারশিপই পাইতাম একটা ইউনিভার্সিটি। বাট আনফরচুনেটলি আমি যখন ওই ব্যাপারে জানতে পারছি যে অন্য একটা ইউনিভার্সিটি আমাকে এই এসএটি স্কোর দিয়ে 100% স্কলারশিপ দিবে এবং পাবলিক ইউনিভার্সিটি। দিস ইজ নট লাইক এ প্রাইভেট ইউনিভার্সিটি হু ইজ ডুইং স্ক্যাম অর সামথিং লাইক দ্যাট। না, একদম রিনাউন্ড পাবলিক ইউনিভার্সিটি যে বলতেছে যে আপনার ১৪৫০ এর উপরে পাইলেই তারা হচ্ছে যে এসএটিতে তারা ফুল ফান্ডেড স্কলারশিপ দিবে। ফুল ফান্ডেড না বেসিক্যালি আই গেস 100% স্কলারশিপ দিবে অর্থাৎ টোটাল টিউশন ফি মাফ। তো সেটা আমি জানছি যেদিন মানে যেটার যে এপ্লাই করার ডেট সেটা আমার এসিটি দেওয়ার ডেট থেকে আই গেস ১ মাস আগেই শেষ। তো আপনি বুঝতে পারতেছেন যে এসব বিষয়ে জ্ঞান রাখা কত জরুরি। অথচ আমি জানতামই না এসব ব্যাপারে। আমার এসব কিছু জানছি আমি যখন অ্যাপ্লিকেশন শুরু করছি। অ্যান্ড অবভিয়াসলি আমি যদি হচ্ছে আরেকবার এসিটি দেওয়ার সুযোগ থাকতো আমার, অবশ্যই আমি এটলিস্ট 1500 প্লাস আমি স্কোর করতাম। অলরেডি আমার হচ্ছে ম্যাথে আমার 1780 ছিল। সো আমি যদি আরেকটু ট্রাই করতাম, ইংলিশ একটু খারাপ অবভিয়াসলি আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমাদের জন্য ম্যাথটা ইজি। সো যদি আরেকটু ট্রাই করতাম তাহলে 1500 প্লাস তো অবভিয়াসলি হইতো। প্লাস আমি যদি আবার ট্রাই করতাম তাহলে আরো ভালো স্কলারশিপ পাইতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমি ২০২০ এ আমার অর্থাৎ অটো পাস আমার ইন্টার ব্যাচ। সো আমি বেসিক্যালি আর টাইম এফোর্ড করতে পারতেছিলাম না। অলরেডি আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে অন্যান্য অনেক কাজে। সো আমি অ্যাকচুয়ালি ওইটা আর এফোর্ড করতে পারি নাই। সেজন্য আমি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে আমি এনরোল হয়ে গেছি। আমার ইউএস এর স্বপ্ন পূরণ হয় নাই। বাট আমি চাই যেন আপনার স্বপ্ন পূরণ হয়। ঠিক আছে? আমি চাই যেন আপনাদেরও ইউএস যাওয়া বা ইউএসএ স্টাডি করার যে স্বপ্ন সেটা বৃথা না যাক। আমি ১ বছর এফোর্ড করতে পারি নাই কিন্তু হয়তো আমার ব্যাকআপ প্ল্যান আছে। আমার ব্যাকআপ আছে অনেক কিছু। হয়তো আমার ড্রিমও অন্যটা আমি বলতে গেলে। আমার ড্রিমও অন্যটা। আমার বেসিক্যালি বিদেশে আসলে রেসিডেন্সির কোনো ড্রিম আমার নাই, স্বপ্ন আমার নাই। হয়তো আপনার থাকতে পারে। কিন্তু আমি এটাই বলব যে আমি ১ বছর দিতে পারি না এক্সট্রা। কিন্তু আপনি চাইলে দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার যে স্বপ্ন আছে সম্পূর্ণ স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন ইউএসএ এবং ভালো একটা স্কলারশিপ নিয়ে আপনার কম কাজ করতে হবে। আপনি ভালো একটা স্কলারশিপ নিয়ে আপনি পড়াশোনার উপর ফোকাস দিয়ে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। সো আমি চাই এটা যেন আপনি সেটা করতে পারেন। সো বেশি কথা আসলে না বাড়াইয়া আমরা চলেন শুরু করা যাক যে কি নিয়ে কথা বলবো আমরা। সো বিস্তারিত প্রত্যেক স্টেপ নিয়ে আমি বিস্তারিত ভিডিও আলাদা, আলাদা ভিডিও করব। কিন্তু এখন জাস্ট ওভারভিউ দিয়ে যাই। দেখো, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে IELTS। এখন তুমি যদি ক্লাস 9, 10 অথবা 11 এ থাকো তাহলে কিন্তু তোমার সর্বপ্রথম কাজ IELTS না। সেটা কি? সেটা আমি পরবর্তীতে আলোচনা করব সেটা নিয়ে। তবে IELTS নিয়ে একটু কথা বলা যাক। যেহেতু IELTS হচ্ছে বেসিক্যালি স্টার্টিং পয়েন্ট। সো IELTS এ আমি বলব যে তোমরা মাস্ট IELTS দিবা। নো ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো দেওয়ার চেষ্টাও করবে না। তোমাকে IELTS দিতে হবে। কেন IELTS দিতে হবে? প্রথমত হচ্ছে IELTS ডুওলিঙ্গো ইউএস এর জন্য ভালো আমি জানি। বাট IELTS এর মাধ্যমে তোমার অন্য কান্ট্রির যে অপশনগুলো আছে সেগুলো আপনার খুলে যাবে। ঠিক আছে? তোমার ওই অপশনগুলোও খুলে যাবে। তুমি অন্য কান্ট্রিতে এপ্লাই করতে পারো ওই IELTS স্কোর দিয়ে। সো IELTS দেওয়ার সাথে, সাথে আরো অবশ্যই উপকার আছে IELTS দেওয়ার আমি বলতেছি। কিন্তু এই একটা অনেক বড় বিষয় যে IELTS দিলে তোমার অন্য ব্যাকআপ কান্ট্রিগুলো বেড়ে যায়। কারণ অলমোস্ট সব কান্ট্রি IELTS অ্যাকসেপ্ট করে। ডুওলিঙ্গো সব কান্ট্রি অ্যাকসেপ্ট করে না। তো আমি বলব যে ব্যাকআপ প্ল্যান নিয়ে আগাও এবং IELTS এর অন্যান্য ভালো দিকও আছে। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে হয়তোবা আমি এই ভিডিওতে অনেক মিসপ্রনাউন্সিয়েশন করব, অনেক কিছু মামলিং হবে, অনেক কি বলে এটাকে বাংলাতে বলে তোতলানি, ওইটা হইতে পারে। সো জাস্ট ফ্র্যাঙ্কলি এই ভিডিও দেখো। এটা কোনো প্রফেশনাল ভিডিও না। ইটস জাস্ট বড় ভাই তোমাকে টিপস দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে। সেই হিসাবে ভিডিওটা দেখো। ঠিক আছে? সো আমি বলব যে IELTS এর টার্গেট কত রাখা উচিত? IELTS এ তোমার টার্গেট থাকতে হবে 8 প্লাস অবশ্যই। 8.5 তোমার টার্গেট রাখো বা 8 তোমার টার্গেট রাখো। আমি 8 টার্গেট রাখতে বলব না। আমি 8.5 এর টার্গেট রাখতে বলব। কেন? এখন দেখো তুমি IELTS এ প্রত্যেক মডিউলে যে তোমার 7 প্লাস পাওয়ার জন্য প্রত্যেক মডিউলে যে হেল্প লাগবে ব্যাপারটা আসলে এমন না। আমি দেখেছি যে রিডিং এবং লিসেনিং এর মাধ্যমে অনেকে 7 পেয়ে যায়।
আমি যদি ব্রেকডাউন করি আমার হচ্ছে আইএলটিএস স্কোর, তাহলে আমার রিডিংয়ে ছিল হচ্ছে 8, লিসেনিংয়ে 8.5, আর বাকি দুইটাতে হচ্ছে যে 6.5 6.5। তো আমার টোটাল ওভারঅল স্কোর আসছে 7.5। সো আমার কিন্তু বুস্ট করছে কোনটা, এই 8.5 লিসেনিং এবং 8 যে রিডিংটা আছে ওইটা আমার বুস্ট করছে অনেক বেশি আমার আইএলটিএস স্কোর। সো তোমাকে অবশ্যই এই দুইটা তো ম্যান্ডেটরি লাগবেই, তোমার এই দুইটা তোমার স্কোর অনেকখানি বুস্ট করবে, সেটা হচ্ছে রিডিং এবং লিসেনিং। এবং এই ব্যাপারে আমি বিস্তারিত আইএলটিএস এর ভিডিওতে আমি আরও বিস্তারিত বলবো, জাস্ট এখন ওভারভিউ মানে দিয়ে যাচ্ছি আর কি। তো দেখো, তোমার কোনোভাবেই অনেকে মনে করে যে রাইটিং এবং স্পিকিং তারা ওভারলুক করবে আমার এই ভিডিও দেখা, যে বা অনেকে মনে করে যে আমার তো 7 বা 7.5 পাওয়ার জন্য আমার এত ফোকাস দেওয়া লাগতেছে না রাইটিং এবং স্পিকিংয়ে। বাট আমার মনে হয় যে না, এটা একটা ভুল। কারণ হ্যাঁ, অবশ্যই তুমি হচ্ছে আইএলটিএসে ভালো স্কোর করার জন্য রিডিং এবং লিসেনিং একটু ইজি ভালো স্কোর করা। বাট তোমার বাকি যে দুইটা আছে রাইটিং এবং স্পিকিং, সেগুলোতেও তোমার ভালো স্কোর করতে হবে। কেন করতে হবে, অথবা অ্যাটলিস্ট ফোকাস দিতে হবে ওইগুলোতে। দেখো, ইউএস স্টাডির একটা বা অ্যাপ্লিকেশনের, ইউএস হায়ার স্টাডি অ্যাপ্লিকেশন আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাইক তোমার এসে, পার্সোনাল এসে একটা তোমার জমা দিতে হবে। এবং এই পার্সোনাল এসে মানে যদি তোমার অ্যাডমিশন অফিসারের পছন্দ হয়, তাহলে তোমাকে সে হয়তোবা অনেক বেশি স্কলারশিপ দিতে পারে, তোমার স্কোরের মানে স্কোরের দিকে না তাকাইয়া তোমাকে অনেক বেশি স্কলারশিপ দিয়ে দিতে পারে, তোমার যদি ওই প্রতিভাটা প্রকাশ পায়, তুমি যদি নিজেকে ওইভাবে হচ্ছে প্রকাশ করতে পারো। যদি তাই বলি, রাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমার রাইটিংয়ের জন্য, রিডিংয়ের জন্য এবং লিসেনিংয়ের জন্য কিন্তু তোমার গ্রামার, পাঞ্চুয়েশন, দেন আদার যে জিনিসগুলো আছে ওইগুলোর দিকে এত ফোকাস দিতে হয় না, কিন্তু তোমার রাইটিংয়ের জন্য এগুলোতে ফোকাস দিতে হবে। এবং এটা তোমাকে অ্যাকচুয়ালি এসিটির যে ইংলিশ সেগমেন্ট আছে সেটাতে তোমাকে হেল্প করবে অনেক বেশি। সো এই জন্য আমি বলতেছি যে আইএলটিএস দিতে, ডুওলিঙ্গো দিতে না, এবং এই যে রাইটিংয়ে যে তুমি ফোকাস করতেছো এইটা তোমাকে এসিটিতে হেল্প করবে। আর স্পিকিং, অবভিয়াসলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার ইংলিশ ফ্লুয়েন্সি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো বা তোমাকে ভালো ইউনিভার্সিটি হলে তোমাকে ইন্টারভিউর জন্য হচ্ছে তারা পার্সোনাল ইন্টারভিউ করবে অনলাইনে। সো ইউর ইংলিশ স্পিকিং শুড বি ভেরি গুড। তুমি চেষ্টা করবে অবশ্যই। এবং তোমার অন্যান্য যে ইন্টারভিউ, তোমার ভিসা ইন্টারভিউ, এসবেও তুমি যদি ভালোভাবে ফ্র্যাঙ্কলি, বা তুমি তোমার যে দিকটা আছে, তোমার পয়েন্ট অফ ভিউ, তোমার কি কারণে যাচ্ছ, তোমার প্ল্যান কি, এসব কিছু যদি তুমি ভালোভাবে হচ্ছে যে প্রকাশ করতে পারো, তাহলে তোমার ভিসার অ্যাকসেপ্টেন্স রেট অনেকখানি বেড়ে যাবে। সো স্পিকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। সো আমি একটা কথাই বলবো, কোনো কিছু ওভারলুক করা যাবে না। বাট তুমি চেষ্টা করবা যে অন্য কোনো কিছু খারাপ হইলেও যাতে লিসেনিং এবং রিডিং তোমার খারাপ না হয়, কারণ ওইগুলো তোমার স্কোর বুস্ট করবে। এবং এটা মনে রাখবা যে তোমার টার্গেট থাকতে হবে 8.5 বা 8। আর একটা জিনিস হচ্ছে অনেকে ভুল করে, সেটা হচ্ছে তারা আইএলসে অনেক বেশি ফোকাস করে, মনে করে যে আইএলস অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট এটা ভুল। আইএলস এত গুরুত্বপূর্ণ না। আইএলস জাস্ট একটা রিকোয়ারমেন্ট। আইএলস একটা রিকোয়ারমেন্ট যে তুমি ইংলিশ বুঝো, ইংলিশে কথা বলতে পারো, ইংলিশে লিখতে পারো, ইংলিশ তোমার যেটা লেখা আছে সেটা বুঝতে পারো, যে বা শুনে বুঝতে পারো ইংলিশ। এটা একটা রিকোয়ারমেন্ট। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট তুমি চাইলে টোফেল দিতে পারো, বাট দ্যাটস কোয়াইট আউটডেটেড। বা আরেকটা আছে না, পিটিই নাকি কি, সেটা দিতে পারো। বাট আইএলস যেহেতু সব জায়গায় অ্যাকসেপ্টেড, সব জায়গায় এটার একটা সুনাম আছে, তাই আমি বলতেছি আইএলস দেওয়ার জন্য। সো আইএলস কিন্তু একটা রিকোয়ারমেন্ট জাস্ট। আইএলস তোমাকে স্কলারশিপ এনে দিবে না। যেসব ইউনিভার্সিটি বলে, যেসব এজেন্সি বলবে তোমাকে যে আইএলস এর মাধ্যমে তোমাকে ভালো স্কলারশিপ এনে দিবে, আই ডাউট দ্যাট এজেন্সি। কারণ আইএলস এর মাধ্যমে ভালো কোনো ইউনিভার্সিটি যে তোমাকে মানে স্কলারশিপ দিবে, সেটা আসলে আমার আমার জ্ঞানের মধ্যে আমার মনে হয় না ব্যাপারটা। যারা স্কলারশিপ দিবে তাদের ইউনিভার্সিটি কোয়ালিটিও এত ভালো না, অথবা তাদের তোমার যে কি বলে, ওই ইউনিভার্সিটিগুলা হয়তো টিউশন ফির জন্যই তোমাকে আনতেছে, এমন হইতে পারে, যেটা তোমাকে যখন ভিসার জন্য দাঁড়াবা তখন তোমাকে ব্যাড ইম্প্যাক্ট, যে তুমি শুধু আইএলস দিয়ে যাচ্ছ। অনেকে যায়, হ্যাঁ আমি জানি, যে অনেকে হচ্ছে শুধুমাত্র আইএলস দিয়ে হচ্ছে ইউএসএ তে স্টাডি করতে চলে যায়। 100% ট্রু। বাট আমি চাই না যে তুমি জাস্ট যাওয়ার জন্য যাও। তুমি জাস্ট যাওয়ার জন্য যাও। তাদের জন্য এই ভিডিও না। তারা জাস্ট এজেন্সির কাছে যাইতে পারে। এজেন্সির কাছে যাইয়া হচ্ছে আইএলটিএস স্কোর দিয়ে কোনো মতো একটা ইউনিভার্সিটির ভিসা হয়ে গেলে হয়ে গেল, না হলে নাই। কিন্তু তোমার যদি ভালো একটা স্কলারশিপ থাকে, ভালো একটা এসএটি স্কোর থাকে, তাহলে হচ্ছে তোমার যে ভিসা অ্যাকসেপ্টেন্স রেট সেটা অনেকখানি বেড়ে যাবে। মনে করো যে একটা আইএলস দিয়ে যারা যাচ্ছে তাদের মনে করো যে 50% তোমার অ্যাকসেপ্টেন্স রেট, কথার কথা ভিসা অ্যাকসেপ্টেন্স রেট। কিন্তু তুমি যদি এসিটি এবং ভালো স্কলারশিপ নিয়ে যাও, তাহলে তোমার সেটা হচ্ছে যে মনে করো 70, 75, 80 এরকম হয়ে যাবে। সো ডিফারেন্সটা বুঝতে তো, তোমার ডিফারেন্সটা বোঝা উচিত যে আইএলস, শুধু আইএলস দিয়ে যাওয়ার কোনো দরকার নাই ভাই। একটু চেষ্টা করো, ভালো অপরচুনিটি তোমার জন্য খুলবে। আই গ্যারান্টি ইউ দ্যাট। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসএটি, অর্থাৎ এসএটি, স্যাট, স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট, মোস্ট প্রবাবলি এটার ফুল ফর্ম। এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আইএলস এটা
মানে ধারে কাছেও নাই ইউএস স্টাডির জন্য। সো এই এসএটিতে তুমি যদি ভালো করতে পারো, ভালো একটা স্কোর উঠাতে পারো, তাহলে তোমার অনেক ভালো ইউনিভার্সিটি তোমাকে অ্যাকসেপ্ট করবে। অনেক ভালো স্কলারশিপের চান্স তোমার থাকবে। ভালো স্কলারশিপ পাওয়ার চান্স তোমার থাকবে। বাট গ্যারান্টি না অবভিয়াসলি। বাট চান্স অনেক বেশি। যে শুধু আইএলটিএস দিয়ে হচ্ছে ওই ইউনিভার্সিটি এপ্লাই করবে এবং তুমি এসিটি দিয়ে ভালো একটা স্কোর নিয়ে যখন তোমার এপ্লাই করবা, তোমার চান্স অনেক বেশি ভিসা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হওয়ারও এবং তোমার স্কলারশিপ পাওয়ারও। আর অবশ্যই আমি বলব যে অনেকে বলে যে, "কেন ভাই আমার তো ওই আত্মীয় হচ্ছে শুধুমাত্র আইএলটিএস দিয়া হচ্ছে সে 50% স্কলারশিপ পাইছে।" ওই 50% স্কলারশিপ এবং তুমি এসিটি দিয়া যে 50% স্কলারশিপ পাইছো, ওইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি ডিফারেন্স। তোমার কোনো ভালো ইউনিভার্সিটি তোমার অনলি আইএলটিএস দিয়ে 50% স্কলারশিপ দিবে না। কেন দিবে? ভাই ওইটা তো তোমার কোনো যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি তোমার যে এসএটিতে যেগুলো টেস্ট করা হয় তোমার ম্যাথ, ইংলিশ আরো বেশি ইয়ে করে টেস্ট করা হয়। ওগুলো তো তোমার টেস্ট করতেছে না আইএলটিএস এর মাধ্যমে। এটা জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা তুমি নরমালি ডুওলিঙ্গো দিতে পারো। তোমার অন্য কোনো যে পিটি-টিটি যেগুলো আছে টোফেল ওইগুলোও দিতে পারো। সো ওই 50% এবং তোমার 50% এর মধ্যে অনেক বেশি তফাৎ। এখন আমি বলি ৳১০ 50% ৳৫। ঠিক আছে? হয়তো সে ৳৫ স্কলারশিপ পাইছে। আর তুমিও 50% পাইছো। তোমার ইউনিভার্সিটির টোটাল কস্ট মনে করো যে ৳১০০। ৳১০০ থেকে তুমি 50% স্কলারশিপ পাইছো। ৳৫০ স্কলারশিপ পাইছো। সো কার স্কলারশিপ ভ্যালু বেশি? অবশ্যই তোমার। এবং তোমার যে ৳১০০ যে স্কলারশিপ মানে ৳১০০ যে টিউশন ফি টোটাল, ওই টিউশন ফি কিন্তু নরমাল কোনো ইউনিভার্সিটির টিউশন ফি না। অনেক ভালো ইউনিভার্সিটির টিউশন ফি। সো তুমি মনে করতে পারো যে তুমি নরমাল জাস্ট আইএলটিএস দিয়ে পার পেয়ে যাওয়া, ব্যাপারটা এমন না। তোমাকে কোনো ভালো ইউনিভার্সিটি আ স্কলারশিপ দিবে কিনা আমার সন্দেহ। আর দিলেও হচ্ছে ওইটা এটলিস্ট যেখানে যাইয়া একটু ঘটকা খাবে সেটা হচ্ছে তোমার ভিসা অফিসার যে তোমাকে ভিসা দিবে। সে যখন দেখবে যে তুমি জাস্ট আইএলটিএস দিয়ে তুমি হইতেছে যে 50% স্কলারশিপ পেয়ে গেছো, তখন তার ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি তোমাকে স্কলারশিপ দিছে তার প্রতিও একটা মনোভাব তৈরি হবে যে হ্যাঁ, এই ইউনিভার্সিটি কি দেখে স্কলারশিপ দিল। এই ইউনিভার্সিটি কি দেখে স্কলারশিপ দিল। ইউএসএ তে একটা আছে এসিটি, এসিটি আরেকটা আছে এসএটি। ২ টা দিয়ে সাধারণত বাংলাদেশে এসএটি যেটা, সেটা বেশি ফেমাস। তো তুমি সেটা দিবা। সেটার মাধ্যমে তুমি ভালো একটা স্কোর করবা এবং তুমি ভিসা অফিসারের সামনে দাঁড়ালে তোমার ওই যে স্কলারশিপ আছে সেটা তোমার জাস্টিফাইড এবং তোমার ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও অনেকখানি বেড়ে যাবে। ঠিক আছে? এবং ভালো ইউনিভার্সিটি তোমাকে অ্যাকসেপ্ট করবে। আরো অনেক বিষয় আছে। সো এসএটি স্কিপ করা যাবে না। কোনোভাবেই স্কিপ করা যাবে না। তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও ইউএসএ তে, তাহলে এসএটি মাস্ট। ওকে? আর যেসব ইউনিভার্সিটি হচ্ছে এরকম 50% আইএলটিএস দিয়ে 50% দিয়ে দেয়, আমি তাদেরকে একটা কথাই বলি, তুমি একটু রিসার্চ করো যে অধিকাংশ যারাই এপ্লাই করে ওই ইউনিভার্সিটিতে, তাদের মোস্ট অফ দ্য মানুষকেই তারা হচ্ছে যে 50% স্কলারশিপ দিয়ে দেয়। তাদের 50% স্কলারশিপ মোস্ট অফ দ্য স্টুডেন্টকে তারা দিয়ে দেয়। কারণ তাদের ওই যে বাকি 50% তুমি টিউশন ফি দিবা, ওইটাই তাদের অরিজিনাল টিউশন ফি। আমি তোমাকে মানে একটু যদি খুলে বলি, মনে করো যে আমার এই স্কলারশিপটার দাম হচ্ছে ৳১০০। ঠিক আছে? আমি এমআরপি রাখলাম যে ৳১০০ কিন্তু আমার দরকার হচ্ছে এই স্কলারশিপটা বানাতে আমার মনে করো কস্ট হচ্ছে ৳৩০ এবং আমি চাই যে আমি যদি ৳৫০ বিক্রি করতে পারি এই স্কলারশিপটা তাহলে আমার ৳২০ লাভ হয়। তো মনে করো যে আমার ৳৫০ টার্গেট। ঠিক আছে? আমি ৳৫০ টার্গেট। আমি এখন এটার এমআরপি সবসময় টাঙায় রাখলাম ৳১০০ অ্যান্ড দেন 50% এটার মধ্যে আমি অল টাইম ডিসকাউন্ট দিলাম। অল টাইম। কারণ আমার ওই টার্গেটই না। আমার ৳১০০ টার্গেটই না। আমি 50% স্কলারশিপ দিলাম কিন্তু আমার টার্গেট কিন্তু হচ্ছে ৳৫০ তোমার থেকে আমি ৳৫০ বের করতে পারলেই আমার লাভ। সো ওই ইউনিভার্সিটিগুলো কাইন্ড অফ এরকম যে তারা তোমার যোগ্যতা দেখে যে তোমাকে স্কলারশিপ দিছে ব্যাপারটা সত্য না। এটা জাস্ট তাদের টার্গেটই এটা তোমাকে 50% স্কলারশিপ দিবে এবং বাকি যেটা তারা স্কলারশিপ বাদে যে টিউশন ফি তুমি দিবা সেটাই তাদের হচ্ছে ব্যবসা আরকি বলতে গেলে। সো এটাই বলি একটা ভালো ইউনিভার্সিটির স্কলারশিপ এবং একটা লাইক গ্রে ইউনিভার্সিটি যেটা একটু সাসপিশিয়াস ইউনিভার্সিটি ওইসব ইউনিভার্সিটির স্কলারশিপের মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। তুমি বুঝবা সামনে হয়তো এটা নিয়ে আরো যখন কাজ করবা, যখন দেখবা যে অনেকে 100% স্কলারশিপ নিয়ে হচ্ছে ভিসা রিজেক্ট হইতেছে তাদের, তখন বুঝবা। 100% স্কলারশিপ যেসব ইউনিভার্সিটি উইদাউট এনি ভালো স্কোর অথবা কোনো কিছু স্টুডেন্ট না দেখেই দিয়ে দেয়, তাদের অধিকাংশ হচ্ছে যে ভিসা রিজেক্ট হয়। অ্যান্ড অবভিয়াসলি অনেকের ভিসা অ্যাকসেপ্টও হয় মানে তারা ইয়েও করে, অ্যাপ্রুভও করে। অ্যান্ড এটা সম্পূর্ণ লাক। এখন তুমি কি যদি লাকের মাধ্যমে যাইতে চাও তাহলে তো মনে করো যে কোনো কিছু না দিয়েই তুমি আজকে হচ্ছে যে ভিসার জন্য এপ্লাই করতে পারো। হয়তোবা মিলে গেল, আদারওয়াইজ না। তো তোমার এসিডিতে তোমার কত স্কোর লাগবে? তোমার টার্গেট কত হইতে হবে? দেখো, আমি এটা সবসময় বলি যে 1500 প্লাস অবশ্যই অনেক ভালো স্কোর। অনেক ভালো স্কোর 1500 প্লাস। বাট তোমার টার্গেট থাকতে হবে 1600 টু 1600 বাট তোমার টার্গেট থাকতে হবে 1600 আউট অফ 1600 দেখো, ম্যাথ বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য ম্যাথে 800 আউট অফ 800 পাওয়া কোনো ম্যাটারই না। ট্রাস্ট মি। তুমি একটু প্র্যাকটিস করলে ভালো মতো যদি কনসেপ্টগুলো বুঝো তাহলে তোমার জন্য 800 আউট অফ 800 পাওয়া ম্যাথে
অ্যাজ এ বাংলা মিডিয়াম স্টুডেন্ট কোনো ব্যাপারই না। কারণ এই মানে যেগুলো প্রশ্ন আসবে সেগুলো অলরেডি তুমি এর থেকে মানে আ হার্ড জিনিস তুমি হচ্ছে ক্লিয়ার করে আসছো অলরেডি ইন্টারে। সো তোমার জন্য 800 আউট অফ 800 ম্যাথে কোনো ব্যাপার না। তো মেক সিউর করবা এটা যাতে মিসই না যায়। এখন যেটা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য একটু টাফ সেটা হচ্ছে ইংলিশ। একটু না অনেক বেশি টাফ। সো আমি আগেও বলছি যে IELTS এ যখন তুমি প্র্যাকটিস করবা, IELTS এ যখন তুমি ভালো স্কোর করার চেষ্টা করবা সেটা তোমার SAT-র ইংলিশে তোমাকে হেল্প করবে। বাট তারপরেও তোমাকে ইংলিশে অনেক বেশি হচ্ছে যে তোমাকে আ কি বলে? প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি জানতে হবে। ব্যাপারগুলো এমন না যে তোমাকে আইসা বলবে বা এটা কোনো ইয়ার টেস্ট কি বলে? আ যে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে কত সালে জন্মগ্রহণ করেছিল? এই টাইপের কোয়েশ্চেন আসবে না। তোমাকে হয়তো একটা কবিতা দিবে, একটা প্যারাগ্রাফ দিবে এবং ওই প্যারাগ্রাফের মেইন যে জিনিস আমরা আমরা পড়ছি না যে সারমর্ম, সারাংশ এই টাইপের জিনিসগুলো তোমাকে দিতে পারে। প্লাস আরো অনেক বিষয় আছে। সো তোমাকে অনেক কনক্লুশন টানতে হবে। একটা বিষয়, একটা প্যারাগ্রাফ দেখে তোমাকে কনক্লুশন টানতে হবে। আরো অনেক বিষয় আছে। হইতে পারে যে আ মনে করো যে আ একটা কবিতা দিল। ওই পোয়েমের মধ্যে একটা ওয়ার্ড তোমাকে হাইলাইট করে বলল যে এই ওয়ার্ডটার একটা সিনোনিম এখান থেকে কি হইতে পারে বা কবি এখানে কি বুঝাতে চাইতেছে। এই টাইপের জিনিস আসবে তোমার। সো আমাদের জন্য একটু টাফ, এটা একটু লিটারেচার টাইপের হয়ে যায়। প্লাস আমরা যারা বাংলা মিডিয়ামে আছি তাদের জন্য একটু টাফ হয়ে যায় বিষয়টা। বাট তুমি চাইলে যে পারবা না ব্যাপারটা এমন না। তুমি অবশ্যই চেষ্টা করবা ভালো একটা স্কোর করার জন্য। আমার তো খুবই খারাপ হয়েছিল ইংলিশ। কারণ আমি হইতেছে মানে আ অনেক কম আমি ভাবছি যে ইট উইল বি ভেরি ইজি। বাট যখন আমি প্র্যাকটিস করতে বসছি তখন আমি বুঝছি যে না এটা মোটেও এত ইজি না। আর অবভিয়াসলি আমি এসএটির ব্যাপারে বিস্তারিত ভিডিও আমার যতটুকু জ্ঞান আছে আমি ওইভাবে ভিডিও বানাবো। আইএলটিএস এর জন্যও বানাবো যে কিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিভাবে কি করতে হবে বা টিপস দিব, গাইডলাইন দিব। সো ওইভাবে তুমি চেষ্টা করবা অবশ্যই। তাহলে অবশ্যই একটা ভালো কিছু করতে পারবা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এসিডির মাধ্যমে তোমার হয়তোবা ইউএসএ যদি নাও হয়, ইউএসএ যদি এনি চান্স হইল না কথার কথা। তুমি ফিনল্যান্ড, তোমার জাপান, তারপরে ইটালি, হংকং এইসব দেশেও কিন্তু ভালো স্কলারশিপ পেয়ে তুমি যাইতে পারবা এবং তোমার ভিসা অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি হবে। সো তোমার মানে এসিডির কিন্তু ভ্যালু আছে। ইউএসএ তো অনেক বেশি ভ্যালু বাট অন্যান্য কান্ট্রিতেও এই যে কান্ট্রিগুলোর কথা বললাম এগুলোতেও তোমার ভ্যালু অনেক বেশি থাকবে। ভালো স্কলারশিপ পেয়ে গেলে তোমার উপর প্রেশার কম হবে, তুমি স্টাডিতে ফোকাস করতে পারবা, তোমার কাজের প্রতি কাজে এত বেশি যে এত কাজ করতেছো যে পড়াশোনায় সব উধাও হয়ে গেছে এমন হবে না। আর এরপরে আসে সবচেয়ে হার্ড একটা স্টেপ সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন করা এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। এটা একটা ফান্ডামেন্টাল জিনিস ইউনিভার্সিটি সিলেকশন করা। এটা যদি তুমি মিস্টেক করো আমার মতো তাহলেই শেষ তোমার ওই বছরের হচ্ছে অ্যাপ্লিকেশন জার্নি। কারণ অনেক বেশি টাফ হয়ে যায় যখন তুমি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট না করো, পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশন ফেজ আসে তখন তোমার হচ্ছে যে তোমার মাথা ঘুরায় যে আমি কোন ইউনিভার্সিটি এপ্লাই করব, কি করব না করব, এই ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ দেয় না, এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে নাই, ওই ইউনিভার্সিটি এটা হইছে, ওই ইউনিভার্সিটি ওইটা হইছে। সো এটা একটা ফান্ডামেন্টাল জিনিস। তোমাকে অনেক আগ থেকে এটা নিয়ে রিসার্চ করতে হবে, এটা নিয়ে হচ্ছে পড়ে থাকতে হবে এবং নিউজের দিকে খেয়াল রাখতে হবে যে কোন ইউনিভার্সিটি বা বিভিন্ন গ্রুপে অ্যাড থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ দিচ্ছে, কোন ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার টিউশন ফি কেমন, এভারেজ টিউশন ফি, কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেট বেশি, কোন ইউনিভার্সিটি তুমি যে সাবজেক্টে পড়তে চাও ওই সাবজেক্টের মানে রেশিও ভালো বা ওই সাবজেক্টের টিউশন ফি কেমন, এই সব কিছু যে ওভারঅল অ্যাকসেপ্টেন্স রেট, স্কলারশিপ রেট, টোটাল টিউশন ফি, ইচ অ্যান্ড এভরিথিং। তবে একটা জিনিস আমি বলে রাখি এইসব বিষয় নিয়ে আমিও ভিডিও বানাবো, একদম ওইটা একদম লাস্ট ভিডিও হবে আই গেস। সো এসব বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। কিন্তু তোমাকে একটা জিনিস বলে রাখি যে ফার্স্ট অফ অল যেটা আমি তোমাকে বলে রাখি সেটা হচ্ছে বড় শহর ইগনোর করো। ওকে? বড় শহরগুলা ইগনোর করবা। যেমন হচ্ছে তোমার নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক স্টেটটাই পুরো ইগনোর করো। হ্যাঁ, তবে নিউ ইয়র্ক স্টেটে ভালো ইউনিভার্সিটি অবশ্যই আছে। যেমন বাফেলো, রচেস্টার আছে। ইউনিভার্সিটি অফ বাফেলো, দেন হচ্ছে ইউনিভার্সিটি অফ রচেস্টার মেবি। ওইগুলো অনেক ভালো ইউনিভার্সিটি। প্লাস ওইগুলোর হচ্ছে রচেস্টারের হচ্ছে আই গেস অ্যাকসেপ্টেন্স রেটও এত ভালো না। তোমাকে ভালো একটা ইসিএ, ভালো অ্যাপ্লিকেশন, তোমার আইসিটি স্কোর এগুলোও ভালো থাকতে হবে। ওভারঅল ভালো প্রোফাইল থাকতে হবে তোমার ওই ইউনিভার্সিটিতে ভালো স্কলারশিপ পাওয়ার জন্য। বাট অন্যান্য যেসব ইউনিভার্সিটি আছে একে তো টিউশন ফি অনেক হাই। দ্বিতীয়ত হচ্ছে তোমার লিভিং এক্সপেন্স অনেক বেশি। তারপর ভিসা অফিসার যে তোমাকে ভিসা দিবে সেও একটু তোমার দিকে একটু অন্য চোখে তাকাবে যে এই পোলা বাংলাদেশ থেকে যাইতেছে, এর তো হচ্ছে যে হয়তো বা ইউনিভার্সিটি পড়াশোনা ছাইড়াই হচ্ছে কাজে লিপ্ত হয়ে যাবে। সো এরকম একটা ইয়ে থাকতে পারে। ভালো চোখে দেখে না আরকি এক কথায় বলতে গেলে। হ্যাঁ, তবে মনে করো যে নিউ ইয়র্ক সিটির মধ্যে ভালো ইউনিভার্সিটি আছে না? কলম্বিয়া ইউনিভার্সিটি অনেক বেশি ভালো ইউনিভার্সিটি। তারপরে এনওয়াইইউ অনেক ভালো ইউনিভার্সিটি। কিন্তু ওইগুলোতে চান্স পাও। কিন্তু এগুলাকেই হচ্ছে প্রাধান্য দিবা না, আমি এটাই বলতেছি। অন্যান্য ভালো ইউনিভার্সিটি আছে। তো আমি এটাই বলব যে তুমি হইতেছে যখন এই জার্নি স্টার্ট করবা, তুমি একটা এক্সেল শিট যেটা এক্সেল এর জন্য না, আমি বলব যে তুমি গুগল শিট একটা ক্রিয়েট করে ফেলবা। গুগল শিটে তোমার সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেট কত, টিউশন ফি কত, কোন স্টেট বা তোমার কি সাবজেক্ট ভালো, তুমি কি সাবজেক্টে পড়তে চাও, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ডিটেল করে ফেলবা এবং ৩ টা ক্যাটাগরিতে করবা। এক হচ্ছে তোমার
সেফটি, সেফটি কলেজ বা সেফটি ইউনিভার্সিটি যেগুলোতে তোমার অ্যাকসেপ্টেন্স রেট 90+। তুমি ফার্স্ট অফ অল তুমি একটা টার্গেট, আমি বলে রাখি এটা, তুমি একটা টার্গেট এসিটি স্কোর মনে করো যে আমার ধরে নাও 1450, কথার কথা তোমার 1450 তুমি পাইছো। এখন 1450 বা 1500 পাইছো, তুমি যদি 1500 টার্গেট ধরে রাখো যে আমি 1500 প্লাস পাবো এই এসিটিতে, তখন তুমি 1500 প্লাস, এছাড়া তোমার আইল স্কোর বা তোমার যে লেটেস্ট যেটা তুমি হচ্ছে ইন্টারে যে জিপিএ পাইছো, সেটা তুমি হচ্ছে যে ওইখানে আপডেট করবা। দেনই একটা ওয়েবসাইট আছে, আমি এক্স্যাক্টলি নাম ভুলে গেছি, বাট তুমি সার্চ করলে পেয়ে যাবা ইউনিভার্সিটি সিলেকশনের জন্য। তো ওইটার ক্ষেত্রে তুমি ইনফরমেশন দিবা এবং ওইটার ক্ষেত্রে দেখবা তুমি যে তোমার অ্যাকসেপ্টেন্স রেট ওইখানে কত। মনে করো কোনো ইউনিভার্সিটি যদি তোমার অ্যাকসেপ্টেন্স রেট 90+ থাকে বা 85+ থাকে, তাহলে তুমি সেটাকে সেফটি ইয়েতে ফেলাবা যে এগুলোতে আমার অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি, এগুলোতে আমি চান্স পেয়ে যাব, কথার কথা। তারপর যেটা আসে সেটা হচ্ছে ম্যাচ। এগুলো হচ্ছে তোমার মানে মনে করো যে 20 বলবো না আমি, 10 থেকে তোমার ওই যে 90 বা 85 বললাম ওইটুক পর্যন্ত, 85% তোমার চান্স অ্যাকসেপ্টেন্স রেট, ওইগুলো হবে তোমার ম্যাচ ইউনিভার্সিটি। সো এগুলোতে তোমার চান্স হইতে পারে যে 50-50, তুমি চান্স পেতেও পারো তোমার যদি প্রোফাইল এনাফ ভালো হয়, তুমি যদি এসেতে অ্যাডমিশন অফিসারকে কনভিন্স করতে পারো, তাহলে তোমার অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেড়ে যাবে ওইটার ক্ষেত্রে। বাট যেহেতু তোমার কাছে ওইগুলো নাই, যে তোমার কাছে এই ডেটা নাই যে তোমার এসের মাধ্যমে তোমার অ্যাকসেপ্টেন্স রেট কেমন হবে, সো আমি এটা বলবো যে তোমার জাস্ট এসিটি স্কোর একটা, এখন তো এসিটি দাও নাই, তো তুমি হচ্ছে যে একটা অ্যাভারেজ যেটা তোমার মনে হয় যে তুমি পাবা, যেটা তোমার টার্গেট, 1600 দেওয়ার দরকার নাই, তোমার হচ্ছে যে 1500 অথবা 1450 এরকম রাইখা তুমি হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেক্ট করো। তো যেগুলো হচ্ছে যে 85 বা 90 থেকে হচ্ছে তোমার 10% পর্যন্ত তোমার অ্যাকসেপ্টেন্স রেট থাকবে, সেগুলো তোমার ম্যাচ ইউনিভার্সিটিতে যাবে। অর্থাৎ এগুলোতে তুমি বলতে পারো যে অ্যাভারেজ তোমার অ্যাকসেপ্ট হইতেও পারো, না হইতে পারো, চান্স মিডিয়াম, ঠিক আছে, 50% চান্স। আর লাস্টে যেটা সেটা হচ্ছে রিচ ইউনিভার্সিটি। তো রিচ ইউনিভার্সিটি মানে বড় লোক ইউনিভার্সিটি না, রিচ মানে ওইখানে যাওয়া আর কি, রিচ, REACH। ওকে, সো ওইগুলো ইউনিভার্সিটি যেমন তুমি বলতে পারো যে হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT, স্ট্যানফোর্ড, তারপরে অন্যান্য যেসব ভালো ইউনিভার্সিটি আছে ওইগুলো, যেগুলোতে তোমার চান্স অনেক বেশি কম। তারপর ইউনিভার্সিটি অফ মিশিগান, তারপর NYU, তারপর তোমার কলম্বিয়া ইউনিভার্সিটি, আরও আছে ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এগুলোতে তোমার চান্স অনেক বেশি কম থাকবে, তোমার অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি কম এদের, মেবি 5, মেবি 10, বা 10-এর উপরে তো যাওয়ার কথা না এইসব ইউনিভার্সিটি, রিচ ইউনিভার্সিটিগুলো। সো এগুলোতে তুমি, এগুলো রিচ ইউনিভার্সিটি, এগুলোতে বেশি অ্যাপ্লাই করার দরকার নাই। তোমার যদি এসিটি স্কোর অনেক বেশি ভালো থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা তোমার ওগুলোতে তুমি বলতে পারো যে আলাদা করে অ্যাপ্লাই করবা। সো আমি বলবো যে এসব ইউনিভার্সিটি একটু কম অ্যাপ্লাই করতে, হয়তো বা তোমার যদি এসিটি স্কোর মনে করো যে 1570 থাকে, 1600 আউট অফ 1600 থাকে, তখন এইসব ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করতে পারো। এখন এই টোটাল একটা আমি ইউনিভার্সিটি সিলেকশন একটা ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিলাম। এগুলো সিলেক্ট করতে পারো যে কোন ইউনিভার্সিটি তোমার, মনে করো যে এমন ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো তোমার 1450 উপরে পাইলে তোমাকে 100% স্কলারশিপ দিবে। সো একদম গ্যারান্টি, তারা বলে দিছে। সো তুমি ওইসব ইউনিভার্সিটি মাস্ট হচ্ছে রিসার্চ করতে হবে, আদারওয়াইজ আমার মতো মিস করে বসে থাকলে তো আর হবে না, তাই না? সো ওইগুলো মাস্ট রিসার্চ করবা তুমি। আর ওভারঅল আমি হচ্ছে যে সব জিনিসই তোমাদেরকে দেখাই দিব, যখন আলাদা আলাদা একটা সেগমেন্টের আমি ভিডিও করবো, একটা প্রসেসের ভিডিও করবো, তখন তোমাদেরকে আমি ওভারঅল সব কিছুই আমি দেখাই দিব, ঠিক আছে? তখন আমি দেখাই দিব যে কোন ওয়েবসাইট ব্যবহার করবা, কিভাবে করবা। এখন জাস্ট একটা ওভারভিউ দিতেছি তোমাকে। সো এবার একটু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে যদি তুমি মেস আপ করো, তাহলে তোমার অ্যাকসেপ্টেন্স রেট অনেকখানি কমে যাবে। আর ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন তুমি করবা হচ্ছে কমন অ্যাপের মাধ্যমে। আরেকটা আছে, সেটা হচ্ছে আই গেস স্কোয়ার, কোয়ালিশন অ্যাপ বাই স্কোয়ার। সো এই দুইটা অ্যাপ আছে। কমন অ্যাপে তুমি আই গেস 20টার মতো ইউনিভার্সিটি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবা, এবং স্কোয়ারে তুমি আরও বেশি অ্যাপ্লাই করতে পারবা ফ্রিতে। সো দেখে নিবা যে কোন ইউনিভার্সিটি তুমি হচ্ছে কমন অ্যাপে অ্যাপ্লাই করতে পারতেছো, কোন ইউনিভার্সিটি স্কোয়ারের মাধ্যমে তুমি, বা কোয়ালিশনের মাধ্যমে, কোয়ালিশন অ্যাপের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। এসব বিষয়ে অনেক হচ্ছে ভিডিও আছে, তবুও আমি পরবর্তীতে ভিডিও বানাবো, তো তুমি দেখবা। তারপর আরেকটা জিনিস যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সোনাল এসে। তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার পার্সোনাল এসে খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন পার্সোনাল এসে কি? অনেকে মনে করে যে এটা এসওপি। না ভাই, এটা এসওপি না। এসওপিতে অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বা যারা আমার ফ্রেন্ডরা হচ্ছে বিদেশে স্টাডি করতে গিয়েছে, তাদেরকে এজেন্সি বলছে যে তুমি এসওপি একটা স্টেটমেন্ট অফ পারপাস, তখন তারা এরকম লিখছে যে হাই, মাই নেম ইজ তাসিন, আই লিভ ইন নোয়াখালী, আই স্টাডিড ইন দ্যাট কলেজ, আই গ্র্যাজুয়েটেড HSC ইন দ্যাট ইয়ার, ওকে আই গট এত এত, এইটা যে আমি অস্ট্রেলিয়া এসে পড়বো, আমি এটা সেটা। না ভাই, এসওপি আর পার্সোনাল এসে সেম না, মোটেও সেম না। তুমি এটার ক্ষেত্রে তুমি এভাবে ডিসক্রাইব করবে না। তোমাকে একটা বিষয়, একটা টপিক, দরকার হলে মাল্টিপল টপিক তুমি চুজ করো। টপিক চুজের ভিডিও ইন্টারনেটে অলরেডি আছে, একটু রিসার্চ করতে হবে তোমাকে। সব কিছু মনে করো যে আমারও এত
অনেক ভিডিও আছে যেটা আমিও ভুলে গেছি এসব ব্যাপারে। আমি একটা টাইমে রিসার্চ করছি। তো তোমাকেও রিসার্চ করতে হবে। তুমি একটা টপিকে হচ্ছে যে এসে লিখতে হবে ব্যাপারটা এমন না। তুমি মাল্টিপল টপিক সিলেক্ট করো। দেন হচ্ছে ওইটার ইয়াতে আমি যদি তোমাকে পরবর্তীতে এই সেগমেন্টে যখন ভিডিও আসবে তখন আমি তোমাকে বলার চেষ্টা করব যে কি দিকে ফোকাস রাখতে হবে, কি না করতে হবে হ্যান-ত্যান। তবে আমি বলব যে কয়টা টপিক চুজ করো অ্যান্ড ওই টপিকের মাধ্যমে তুমি এসে লিখো এবং পরবর্তীতে একটা এসে লেখা শেষ হলে এটাকে রিফাইন করো। এমন না যে তুমি হইতেছে জাস্ট এসে লিখছো এন্ড এসে লিখে ওইটা হচ্ছে ওই টপিকটা বাদ দিয়ে দিছো, না দিস ইজ নট ওয়ার্কিং। তুমি এটাকে আরো রিফাইন করো, একটা এসেটাকে আরো রিফাইন করো। তারপরে হচ্ছে যে তোমার কাছে যদি মনে হয় মাল্টিপল মানুষের কাছে তুমি ওই এসেটা প্রেজেন্ট করো, তোমার জীবনের কাহিনী হইতে পারে, তোমার মায়ের জীবনের কাহিনী হতে পারে, তোমার একটা অ্যাম্বিশন নিয়ে কাহিনী হতে পারে, তোমার স্কুল লাইফ নিয়ে হতে পারে, অনেক কিছু আছে এসে টপিক। তো তুমি ওইসব টাইপের ভিডিও দেখলে তুমি আসলে বুঝবা যে কি টাইপের এসে টপিক হইতে পারে। এখন ওইটার একটা ট্রিক যেটা, সো এটার একটা টেকনিক বা ট্রিক যারা যে অ্যাডমিশন অফিসাররা প্রেফার করে সেটা হচ্ছে শো নট টেল। এখন এই শো নট টেল বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে তুমি দেখাও, বলিও না। মনে করো তুমি অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন, সো তুমি যদি এসেতে এটা বলো আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, আই ওয়ার্ক ভেরি হার্ড, ব্লা ব্লা ব্লা, না, তুমি এটাকে একটা পোয়েটিক একটা ভালোভাবে উপস্থাপন করবা যেটার মাধ্যমে ওই লেখার মাধ্যমে ওই অ্যাডমিশন অফিসার যে এসেটা পড়বে সে বুঝে যাবে যে তুমি অনেক হার্ড ওয়ার্কিং। তোমাকে বলতে হবে না যে আই এম ভেরি হার্ড ওয়ার্কিং। মনে করো এরকম একটা হতে পারে, আই ফরগেট দ্যাট মাই এক্সাম ওয়াজ টুমরো, আই হ্যাড লেস দ্যান 5 hours, so I completed the whole syllabus within 5 hours, which usually requires more than 10 hours. সো এটার মাধ্যমে এটা একটা সিম্পল আমি উদাহরণ দিলাম। তো এটার মাধ্যমে কি বোঝায়? এটার মাধ্যমে বোঝায় যে তুমি অনেক হার্ড ওয়ার্কিং। অলদো এটার মাধ্যমে এটাও বোঝায় যে তুমি অনেক বেপরোয়া। তো যাই হোক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আরকি। সো এটার মাধ্যমে কিন্তু ক্লিয়ারলি বুঝাইতেছে যে হ্যাঁ, তুমি মানে তোমার অনলি যেটা ১০ ঘন্টার কাজ সেটা তুমি ৫ ঘন্টায় করে ফেলছো। এখন এটা বোঝায় যে তুমি অনেক হার্ড ওয়ার্কিং। সো এরকমভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটাকে তো সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই। এভাবে তুমি বলবা। তোমাকে বলার দরকার নাই যে আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, আই ওয়ার্ক ভেরি হার্ড। ওকে? এরকম না। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এলওআর, অর্থাৎ লেটার অফ রিকমেন্ডেশন। তুমি যে কলেজ থেকে পড়তেছো বর্তমানে, তোমার ইন্টারের যে কলেজ, সেই কলেজে স্যাররা তোমাকে রিকমেন্ড করতে পারে, তোমার জন্য লেটার অফ রিকমেন্ডেশন লিখতে পারে। তুমি ভালো কয়েকটা স্যারের সাথে সম্পর্ক রাখবা অবশ্যই, বা তাদেরকে বলবা যে স্যার আই নিড এ লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম ইউ, এবং পরবর্তীতে তুমি তাদেরকে কমন অ্যাপের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারাও কিন্তু তোমাকে ইভ্যালুয়েট করতে পারবে ওই অ্যাপ্লিকেশনে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে তুমি যদি কোনো ক্লাবে যুক্ত থাকো তোমার কলেজে, ওই ক্লাবের যে প্রেসিডেন্ট সেও তোমাকে, বা কলেজে না অন্যান্য যেসব বিষয় আছে, তোমার পার্সোনাল টিউটর, বিশেষ করে পার্সোনাল টিউটর প্রেফার করে না অনেকে, তবে দিতে পারে। তোমার হচ্ছে যে যদি অন্য কোনো ভলেন্টিয়ার ক্লাবে তুমি যুক্ত থাকো, সেটার যে প্রেসিডেন্ট অর্থাৎ সেটার যে সভাপতি, সেও তোমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিতে পারে। সো লেটার অফ রিকমেন্ডেশন নিতে কোনো মানে করবা না, নিয়ে রাখবা, অসুবিধা কি? তুমি জাস্ট তাদেরকে রিকোয়েস্ট করবা, তোমার স্যারদেরকে রিকোয়েস্ট করবা যে স্যার আমার লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, আপনি একটা লেটার অফ রিকমেন্ডেশন হচ্ছে আমার জন্য তৈরি করে দেন, অথবা আমি আপনাকে তৈরি করে দিই, আপনি জাস্ট সাইন করে দেন। তো যাই হোক, আর এখন যারা এখনো ইন্টার পরীক্ষা দাও নাই অথবা ক্লাস 9, 8, 10 এইসব ক্লাসে আসো, তাদেরকে কিছু কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে শোনো। তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন আমি স্কুলে ছিলাম তখন আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে মোটেও গুরুত্ব দিই নাই। আমি মনে করতাম যে এগুলো কী কারণে? অনেকে অলিম্পিয়াডে যায়। ঠিক আছে? অলিম্পিয়াডে গিয়ে অংশগ্রহণ করে, অলিম্পিয়াডে এটা নিয়ে কুতাকুতি করে। তারপরে ডিবেট ক্লাবে অংশগ্রহণ করে। আমি মনে করতাম যে এগুলা কি? এগুলা কি কাজে লাগে? অলিম্পিয়াড কি কাজে লাগে? পরবর্তীতে জানছি যে অলিম্পিয়াডে যদি একটু ভালো করতে পারে তাহলে অনেক ইউনিভার্সিটি, মানে ইউএস এর কথা বলতেছি। ইউএস এর অনেক ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ দেয়। তোমার অনেক ক্ষেত্রে এসিটিও লাগে না। অনেক ক্ষেত্রে তোমার অন্যান্য কোনো কিছুই লাগে না। জাস্ট অলিম্পিয়াডে ভালো করছে অ্যান্ড অলিম্পিয়াডে ভালো করার কারণে ডাইরেক্ট হচ্ছে নিয়ে গেছে ওই ইউনিভার্সিটি। তাকে ফুল ফ্রি স্কলারশিপ দিয়া। তো তুমি ভাবতে মানে পরবর্তীতে বুঝছি যে এই যে ইসিএ গুলো, ভালো ইসিএ যে স্বর্ণের চেয়ে কম না ইউএস অ্যাপ্লিকেশনের জন্য, সেটা মানে আমি এখন বুঝতেছি। তখন বুঝতাম না। কারণ আমি যে স্কুলে পড়ছি, আমি যে কলেজে পড়ছি, ওইসব কলেজে হচ্ছে ইসি এর এত ভালো অপরচুনিটি আমাদের ছিল না, আনফরচুনেটলি। বাট অনেক ক্ষেত্রে আমাদেরকে আমার স্যাররাও বলে নাই, আমাদের স্যাররাও বলে নাই যে তোমরা অলিম্পিয়াডে অংশগ্রহণ করো, তোমরা এটাতে অংশগ্রহণ করো, তোমরা ডিবেট ক্লাবে অংশগ্রহণ করো, এগুলোও বলে নাই, তোমরা স্পোর্টসে অংশগ্রহণ করো। এগুলোর যে কি গুরুত্ব, এগুলো আমাদেরকে কখনো কেউ বলে নাই। আমাদের কোনো বড় ভাই আমাদেরকে বলে নাই যে এগুলো কি কাজে লাগতে পারে। তাই আমাদের জন্য মানে আমাদের কাছে মনে হইতো যে এগুলো শুধু মানে যারা আতেল তারা হইতেছে এসব কিছু করতেছে, এগুলো তো কোনো ভালো দিক কখনোই মানে আমাদের দরকার পড়বে না। বাট যখন ইউএস অ্যাপ্লিকেশন করতে গেছি তখন বুঝছি যে এগুলোর গুরুত্ব কি। সো আমি বলব যে তুমি অংশগ্রহণ করো। তোমাকে ভালো করতে হবে না। অলিম্পিয়াডে তোমাকে যে 100% ভালো করতে হবে ব্যাপারটা এটা না। বাট অংশগ্রহণ করে একটা সার্টিফিকেট নাও কোনমতে যে তুমি অংশগ্রহণ করছো। তুমি অংশগ্রহণ করছো, একটা ধাপ পার করছো। তুমি এফোর্ট দিছো। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউএস অ্যাপ্লিকেশনের জন্য। তুমি এফোর্ট দিছো। তুমি ডিবেট ক্লাবে অংশগ্রহণ করছো। ডিবেট ক্লাবে হচ্ছে
তুমি রেগুলার পার্টিসিপেন্ট ছিলা। তুমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো। প্রত্যেক তোমার ক্লাস 8 থেকে শুরু করে 12 পর্যন্ত তুমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো, তুমি ট্রাই করছো। এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট আমাদেরকে কেউ বলে নাই আনফরচুনেটলি। আমাদেরকে কোনো বড় ভাই বলে নাই, আমাদেরকে কোনো টিচার এই ব্যাপারে কোনো কথা বলে নাই। সো আমরা জানতামই না যে এসবের আসলে মানে লাভ কি? এসব কি কারণে করে? অন্য ক্ষেত্রে দেখা গেছে যারা ঢাকা অথবা ভালো চট্টগ্রাম বা ভালো, ভালো স্কুলে পড়ে তারা কিন্তু জানে। বিশেষ করে ইংলিশ মিডিয়ামের পোলাপান তো জানেই এইসব যে ইসিএ কি গুরুত্বপূর্ণ। মানে খুঁজে, খুঁজে দরকার হলে বের করো যে কি ইসিএ তুমি পাও। কি ইসিএ কি কাজে তুমি ভলান্টিয়ার করতে পারো। তোমার একটা ব্লাড গ্রুপের একটা হচ্ছে ক্লাব আছে তোমার এলাকায়, তুমি সেটাতে যুক্ত হয়ে যাও। তোমার একটা ক্লিনিং হচ্ছে ক্লাব আছে, সেটাতে যুক্ত হয়ে যাও। তুমি হচ্ছে রেড ক্রিসেন্টে যুক্ত হয়ে যাও। মানে খুঁজে, খুঁজে বের করো। কারণ পরবর্তীতে এইগুলো অনেক কাজে দিবে। তুমি হয়তোবা তোমার পড়াশোনা ছাড়া প্রত্যেক সময় যেগুলোতে সময় দিবে ব্যাপারটা এমন না। তুমি সোশ্যাল ওয়ার্ক করো। তুমি যেটা বললাম যে খুঁজে, খুঁজে বের করো। যদি না থাকে তাহলে নিজে উদ্যোগ নিয়ে বানাও। মনে করো তুমি তোমার ফ্রেন্ড কয়টা মিলে বা তোমার বড় ভাই কয়টা মিলে তোমরা একটা ব্লাড গ্রুপের একটা অর্গানাইজেশন খুললা। মনে করো একটা ক্লিনিং অর্গানাইজেশন খুললা, যারা হচ্ছে প্রতি 2 মাসে একবার বা প্রতি মাসে একবার তারা হচ্ছে রাস্তাঘাট ক্লিন করে, স্কুলের মাঠ ক্লিন করে, যারা হচ্ছে রেলওয়ে স্টেশন ক্লিন করে, হালকা পাতলা। তো তুমি দরকার হলে নিজে খোলো, বাট এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা হচ্ছে যে মেয়েদের সাথে হচ্ছে চিনিমিনি খেলা হচ্ছে সময় নষ্ট করতেছো, তাদেরকে আমি বলি যে এই সময় নষ্ট কইরো না। ঠিক আছে? কারণ তুমি একটা ভালো জায়গায় পৌঁছাবা যখন, ভালো একটা ইউনিভার্সিটি, ইউএস এর একটা ভালো ইউনিভার্সিটি যখন গ্র্যাজুয়েট করে তুমি একটা ভালো কোম্পানিতে চাকরি করবা, তখন এর থেকে অনেক ভালো মেয়ে তুমি পাবা। গ্যারান্টি, আমি গ্যারান্টি দিতেছি। মানে অনেক ভালো মেয়ে পাবা। হয়তোবা তুমি এখন স্কুলে যার সাথে হচ্ছে ইটিস-পিটিস করতেছো, তার হয়তোবা তুমি ইন্টার শেষ না করতে বা ইন্টারের পরে তার বিয়ে হয়ে যাবে। তখন কি করবা? তখন হচ্ছে আবেগে এটা সেটা। তোমার শেষ, তোমার টাইমও শেষ, তোমার সবকিছু শেষ। কিন্তু তুমি দরকার হলে যার সাথে ইয়ে করতেছো, প্রেম করতেছো বা যার সাথে চিনিমিনি করতেছো, তাকে সাথে নিয়ে তুমি ইউএসএ পড়ার ড্রিম করো। যে আচ্ছা ঠিক আছে আমরা দুজনে মিলে ইউএসএ পড়ার ড্রিম করি। আমরা দুজনে একই ড্রিমে ইয়া করি যে আমরা দুজনে একসাথে ভালো ইউনিভার্সিটিতে আমরা ইউএসএ পড়বো। সো এরকম ড্রিম করো। ঠিক আছে? ২ জনে মিলে ড্রিম করো অ্যান্ড ড্রিম এপ্লাই করো। ভালো একটা জীবন সামনে পাবা ইনশাআল্লাহ। আর হচ্ছে পড়াশোনাটাকে কম্পিটিশন হিসেবে নাও, ওকে? ফ্লেক্স হিসেবে নাও। মনে করো যে ফ্লেক্স নিয়ে যে তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলবো না ব্যাপারটা এমন না। তবে কম্পিটিশন হিসেবে নাও যে তুমি ক্লাসে অনেক ভালো করছো ম্যাথে, তুমি এটাতে অনেক ভালো করছো, তুমি হচ্ছে ক্লাসে বেস্ট স্টুডেন্ট ম্যাথে, বিজ্ঞানে, সায়েন্সে। এসব বিষয়ে তুমি অনেক ভালো। এখন একটু ফ্লেক্স হিসাবে নাও। এর মানে এটা না যে তুমি ফ্লেক্স নিতে যাইয়া তোমার ফ্রেন্ডদেরকে ভুলে গেছো। এত ফ্লেক্স নিছো যে তুমি সবকিছু মানে এত অহংকার চলে আসছে। অহংকার না। আমি বলতেছি হালকা একটু কম্পিটিশন হিসেবে নাও ব্যাপারগুলো। এটা আমাকে হেল্প করছে। পার্সোনালি আমাকে হেল্প করছে অনেক। মানে যদিও আমি স্কুলে তো মানে স্কুলের পড়াশোনাকে মোটেও গুরুত্ব দিই নাই। বাট এন্টারে আমি হচ্ছে যে চেষ্টা করছি আমার বেস্টটা দিয়ে ট্রাই করার। আর হচ্ছে যে আমি এটা বলতেছি না যে তোমরা বাংলাদেশের যেসব ইউনিভার্সিটি আছে ওইসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার দরকার নাই। না। তুমি দাও, চেষ্টা করো না। তোমার চেষ্টা করো। এটাও একটা লাইক হাসেলের মতো। তুমি হচ্ছে চেষ্টা করো। যদি ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় তাহলে তুমি মাস্টার্সে যাও। কোনো অসুবিধা তো নাই। তুমি চেষ্টা করো, সবকিছুই চেষ্টা করো। আমি চেষ্টা করি নাই, সেটা লং স্টোরি। বাট যাই হোক, বাট আমি চাই যে তোমরা চেষ্টা করো। ভালো একটা ইউনিভার্সিটি যদি বাংলাদেশে চান্স পেয়ে যায় তাহলে তুমি মাস্টার্সে যাইও। মাস্টার্সে আরও ভালো অপরচুনিটি, আরও যেহেতু 2 বছরের প্লাস স্কলারশিপ বেশি থাকে, তো তোমার আরও ভালো মানে কি বলে ভালো অপরচুনিটি তোমার ওপেন হয়। সো আমি বলবো যে ওইটাও চেষ্টা করো, অ্যাডমিশন টেস্ট দাও, সব কিছু। এবং এটা বলতেছি যে তুমি যদি নাও হয় তারপরেও তুমি ইউএসএ তো তোমার ব্যাকআপ আছে। সো তুমি মানে ভালো ইউনিভার্সিটি ইউএসএর মতো, ইউএসএ বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ইউএসএতে আছে। ওই ইউনিভার্সিটি থেকে তুমি বের হলে তোমার ক্যারিয়ার অনেক ভালো হওয়ার চান্স আছে। তুমি এখন যে মেয়ের পিছনে ঘুরতেছো, মেয়ে তোমাকে পাত্তা দিতেছে না, ওই মেয়েও তোমাকে পাত্তা দেওয়া শুরু করবে। তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ে বের হও, তোমার জব থাকবে ভালো, তোমার জব মার্কেট, তোমাকে সবাই চাবে, তোমাকে গুগল চাবে, কথার কথা। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকো, এমআইটি থেকে পড়ো, কথার কথা তোমাকে গুগল চাবে, তোমাকে অ্যামাজন চাবে, তোমাকে মেটা চাবে, তোমাকে অ্যাপল চাবে। সো বুঝতেছো যে মানে তোমার ভ্যালু তখন কোথায় গিয়ে দাঁড়াবে। তারপর তুমি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়তে যাও ইউএসএতে, তখন তুমি হয়তোবা গোল্ডম্যান স্যাক্সে তুমি হচ্ছে যে চাকরি পাবা। জেপি মর্গান চেজে তুমি চাকরি পাবা। আরো ভালো, ভালো আ ফার্ম আছে যেখানে তুমি চাকরি পাবা। সো বুঝতেছো যে তোমার ভ্যালু কোথায় যায় দাঁড়াবে আরকি। আর এত বেশি স্কলারশিপ ইউএস কেন বলতেছি, ইউএস কে কেন এত প্রাধান্য দিতেছি? কারণ ইউএস এর মতো স্কলারশিপ অন্য কোনো কান্ট্রি তোমাকে দিবে না। এইটা তুমি ধরে রাখতে পারো। তাই বলতেছি যে ইউএস একটা একটা ভালো কান্ট্রি। হ্যাঁ, অনেক খারাপ দিক আছে ইউএসএ। এটা আমি অস্বীকার করতেছি না। ঠিক আছে? মোটেও না। কিন্তু তুমি হচ্ছে ট্রাই করো একটা ভালো ইউনিভার্সিটিতে। তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছু, অনেক এক্সপোজার হবে, অনেক কালচারের সাথে এক্সপোজ হবে তুমি, অনেক মানুষের সাথে মিশবা। প্লাস তোমার ক্যারিয়ারে একটা ভালো কোম্পানিতে তুমি জব করতে পারবা, অথবা কোম্পানিতে ২ বছর জব করে এত টাকা কামাবা যে তুমি নিজেই স্টার্টআপ খুলতে পারবা ইউএসএতে অথবা বাংলাদেশে আইসা। সো অনেক ভালো অপরচুনিটি তোমার জন্য খুলে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আ তোমরা আতেল হবা না।
ঠিক আছে? আতেল হবা না যে শুধু পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু না। না, আতেল হওয়ার দরকার নাই। স্কুলে বান্দরামি, তোমার ফ্রেন্ডদের সাথে মজা, খেলাধুলা, ইচ অ্যান্ড এভরিথিং করতে হবে। কারণ এই মোমেন্টগুলো কখনোই তোমার লাইফে আর আসবে না। সো আতেল হওয়া যাবে না যে তুমি পড়াশোনা ছাড়া কিছুই বুঝো না। না, বান্দরামি, তারপরে এটারে কি বলে, খেলাধুলাতেও টপ থাকতে হবে, বান্দরামিতেও স্কুলে টপ থাকতে হবে, কথার কথা। সো এগুলোর দিকে খেয়াল রাখবা। আদারওয়াইজ তোমার কোনো স্মৃতিই থাকবে না স্কুলে। সো তুমি সবকিছুতেই মানে আতেল হওয়া যাবে না, এটাই বলতেছি আমি। যাই হোক, এটা একটা মোটামুটি তোমাদেরকে একটা ওভারভিউ দিলাম। পরবর্তীতে বিস্তারিত ভিডিও আমার আসবে এই সেগমেন্টের জন্য, কিভাবে কি করতে হবে। আমি চেষ্টা করব ভিডিও করার জন্য ওইগুলোর। তবে এর একটা ওভারভিউ দিলাম তোমাদের জন্য, এবং তোমাদের ছোট ভাই বা তোমরা বা অন্য কেউ যারা অ্যাসপিরেন্ট আছে তারা যদি ইউএস স্টাডি নিয়ে জানতে চায়, তাদেরকে এই ভিডিও পাঠাইতে পারো। আমার ফ্র্যাঙ্কলি তোমাদের একটা মেন্টর অথবা বড় ভাই হিসাবে আমি তোমাদেরকে এখানে কথা বলতেছি। সো আই হোপ যে তোমাদের এই ভিডিও হেল্প করবে। কারণ আমি জানি যে বাংলা মিডিয়াম বা মফস্বলের যারা স্টুডেন্ট আছে তারা ইউএস স্টাডির ব্যাপারে এত কিছু জানে না, অনেক অনেক পিছায় তারা। আমি চাই না সেটা। আমি চাই যে তোমরাও এইসব বিষয়ে জ্ঞান রাখো। তোমরাও যাতে এমন না হয় যে একটা শখ খাও, তোমার এসিডি দেওয়ার পর একটা শখ খাইছে, আল্লাহ এটা তো আমি জানতাম না, এমন যাতে শখ তুমি না খাও। সো এটার জন্যই এই ভিডিও বানানো, এবং আমি চেষ্টা করবো অন্য ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা লাইক দিবা, এবং আমার ফেসবুক যদি এই ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। সো এটাই বলবো যে তোমরা যাতে আগায় যাও, তোমরা ডাবল স্কলারশিপ নিয়ে নিজের ক্যারিয়ার গড়ো, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ো। আহ, তোমাদের ভ্যালু অনেক বেড়ে যাবে এটার মাধ্যমে। আর অবশ্যই একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি এই ভিডিওতে যা যা বলছি, যদি এত আমি ভক কথায় বলছি, অনেক বিষয়ে মনে করো যে 100% বিশ্বাস কোনো কিছুতে করা যাবে না। আমার এই ভিডিওতে 100% বিশ্বাস করা যাবে না। তুমি রিসার্চ করবা, কোনো ভুল হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবা যে এই ভুল হয়েছে, সব ভিডিওতেই। তো 100% কখনোই বিশ্বাস করা যাবে না। তুমি একটা জিনিস জানছো, ওকে ফাইন, অ্যান্ড এটা নিয়ে রিসার্চ করো। এটা নিয়ে তোমার নিজে রিসার্চ করা একটা তোমার দায়িত্ব। আমার দায়িত্ব না তোমাকে ঠেলা ঠেলা হচ্ছে সবকিছু জানানো, না, তোমার দায়িত্ব জানা। সো তুমি এই রিসার্চ করো এই বিষয়ে। তোমার যদি ইউএস স্টাডি নিয়ে জানতে আরও আগ্রহী হও, তাহলে এসব বিষয়ে রিসার্চ করো, তুমি নিজে জানো। এই মেন্টালিটি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যদি কোনো বিষয়ে তোমার হচ্ছে ইনকোয়ারি থাকে, কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে, তাহলে আমাকে ফেসবুক মেসেজ দিতে পারো। আর যাই হোক, গুড লাক। আমি চাই যেন তোমরা ভালো একটা ইউনিভার্সিটিতে যাও, ভালো ক্যারিয়ার তৈরি করো নিজেদেরকে, নিজের ভ্যালু অনেক বাড়াও। সো গুড বাই ফর নাও। বাই বাই।